স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। শিল্প বাণিজ্যে অশনি এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে আছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আছেন বিজিএম এর সভাপতি আতিকুল ইসলাম এবং এফবিসি এর সভাপতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। স্বাগত আপনাদের। এফবিসি এর সহসভাপতি হেলাল ভাই আমাকে একটু কারেক্ট করে দিলেন। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সিলেট থেকে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মতসির আলী, চট্টগ্রাম শাহ আমানত মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দুল আলম এবং খুলনা থেকে ব্যবসায়ী ফকির মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে স্বাগত আপনাদেরও। মাননীয় শিল্পমন্ত্রী, আপনার কাছে, আপনি জানেন আজকে সাবেক রাষ্ট্রপতি এবং আপনাদের জোটের অন্যতম সদস্য জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব হোসেন মোহাম্মদ এরশাদ একটি চিঠি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় বিরোধী দলের নেত্রীর কাছে। সেই চিঠির একটু অংশ, যে জায়গাটুকু কমন সেই জায়গাটুকু আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে যে দেশের বর্ণনাতীত ভয়াবহ পরিস্থিতির কারণে আমরা কার্যত অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে পড়েছি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, অর্থনীতি পর্যদস্ত হচ্ছে, অর্থনীতি নির্ভরতার গার্মেন্টস শিল্প এখন ধ্বংসের দ্বার প্রান্তে, জনগণের কোনো নিরাপত্তা নাই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, স্বাস্থ্যসেবা চলছে না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে, গোটা জাতির জীবনে নেমে এসেছে চরম হতাশা, নৈরাজ্য এবং গণতন্ত্র বিকাশের কথা এখন স্বপ্ন বিলাসে পরিণত হয়েছে। আপনি কি আপনাদের জোটের যে শরিক, সেই শরিকের এই বক্তব্যের সাথে একমত কিনা? এবং তিনি তার নিদান সম্পর্কে বলেছেন যে দুই নেত্রীকে একসঙ্গে বসতে হবে, সেখানে তিনিও থাকতে পারেন, সিনিয়র নেত্রী থাকতে পারেন, এবং ক্ষমতাটা না জনগণের চাওয়াটাই এই মুহূর্তে মূল কথা হওয়া উচিত বলে তিনি মনে করছেন। ধন্যবাদ। যে আমাদের মহাজোটের শরিক দল জাতীয় পার্টির শ্রদ্ধেয় সভাপতি সাবেক রাষ্ট্রপতি জেনারেল এরশাদ দেশের বর্তমান যে উদ্ভূত রাজনৈতিক সংকট এবং নিরসনের উপায় নিয়ে উনি ওনার মতামত দিয়েছেন। আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতির অংশ এবং ডিসকাশনের প্রশ্নে বা আলোচনার প্রশ্নে যদি আমরা ওপেন মাইন্ড হই তাহলে সেক্ষেত্রে আলোচনার একটা আউটকামটা পজিটিভ হতে পারে। আমরা যদি ফিক্সড জায়গাতে অবস্থান করি তাহলে সেই জায়গাতে কোনোদিন আউটকাম ভালো হতে পারে না। কারণ আমরা লক্ষ্য করছি আমাদের দেশের একটা সংস্কৃতি, এটা নতুন করে সংস্কৃতি আমরা দেখেছি যে ভারতের মহামান্য রাষ্ট্রপতি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন পূর্ব নির্ধারিত আমাদের বিরোধী দলের মাননীয় বিরোধী দলের নেত্রীর সাথে যে একটা প্রোগ্রাম ছিল, হরতালের অজুহাতে সেই প্রোগ্রামটা উনি বাতিল করে দিয়েছেন। অর্থাৎ ওনার মাইন্ডসেটটা হচ্ছে যে ভিতরে ওনার কি ছিল আমি জানি না, কিন্তু এটা হলো ন্যূনতম যে সৌজন্যবোধটুকু, সেই সৌজন্যবোধটুকু যে জায়গায় আমাদের ঘাটতি থাকে তখন সামগ্রিক বিবেচনায় আমরা অনেক ক্ষেত্রে অন্ধ হয়ে পড়ি। তবে এটাও ঠিক যে অন্ধ হলে তো পড়াই বন্ধ হবে না, যে সংকট যে জায়গাটা আছে সংকটেরও একটা ওয়ে আউট বাইর হয়ে যাবে। রাইট। মাননীয় শিল্পমন্ত্রী, আপনি বলছিলেন যে খোলা মন নিয়ে আলোচনায় আসলে অনেক কিছুরই সমাধান বেরোতে পারে, এক ধরনের ফিক্সড জায়গা থাকলে এই সমস্যার সমাধান। আপনি বলছেন যে মাননীয় বিরোধী দলের নেত্রী যিনি আছেন বেগম খালেদা, তিনি একটি ফিক্সড জায়গায় আছেন। আপনার কাছে কি মনে হচ্ছে সরকার যথেষ্ট পরিমাণে ওপেন মাইন্ডেড? না, আমরা মনে করি যে সরকার তো বারবার ডিসকাশনের কথা বলছেন, কিন্তু ডিসকাশন করার সময় তো শর্ত দিচ্ছেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে না, তত্ত্বাবধায়ক সরকারটা ফিক্স। তো কি নিয়ে আলোচনা হবে? না, এটা তো বিরোধী দল বলছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আলোচনা করলে একমাত্র আমরা আলোচনা করতে পারি। জি, সরকার বলছে ওপেন মাইন্ড, আপনি সব এজেন্ডা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু এখানে শুধু তত্ত্বাবধায়ক সরকার, অপোজিশন থেকে বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা লিখিত হবে, দিতে হবে, তাহলে আমরা ওই বিসিসির উপর আলোচনা করব। বিষয়টা এই জায়গায়। আর সরকারও বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোনো আলোচনা করবে না। দুইজনই কি ফিক্স জায়গায় না? তত্ত্বাবধায়ক সরকার বিষয় নিয়ে সরকার ক্যাটাগরিক্যালি বলেনি যে আমরা আলোচনা করব না, বলছে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। জনাব আতিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের কিছু কিছু দর্শক বলছেন যে আজকের যে অচল অবস্থা, আজকের যে পরিস্থিতি, যে সমস্ত ক্ষেত্রেই যে একটা সংশয়, তার জন্য বড় দুই রাজনৈতিক গোষ্ঠী সবচেয়ে বেশি দায়ী। আপনিও কি এরকম মনে করেন? জি, ধন্যবাদ। আপনারা দেখুন, আমরা তো বিজনেসম্যান, ব্যবসাটাই আমাদের মূলত যার যার অ্যাঙ্গেল থেকে কাজ করছে। রাজনীতিবিদ ওনাও দেশের জন্য, আমরা যারা বিজনেসম্যান আমাদের দেশের জন্য, যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছে ওরাও দেশের জন্য। আমি মনে করি দেশটাকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে
এবং প্রাধান্য দিয়ে যারা রাজনীতিবিদ যারা আছেন, যারা রাজনীতি করেন, ওনারা ভালো করেই জানেন যে কোনটাতে প্রাধান্য দিতে হবে। আজকে আমাদের যেই অবস্থার মধ্যে আমরা আমাদের পড়ে গেছি, রাজনীতিবিদরা দেশটাকে প্রাধান্য দিচ্ছেন, এটা তো রাজনীতিবিদরা ভালো বলতে পারবে। আপনার কাছে কি মনে হচ্ছে? তা আমার কাছে যেটা মনে হয় যে ওনারা তো আজকে এই দেশ যে স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হওয়ার জন্য কিন্তু আজকে রাজনীতিবিদকে আমি ধন্যবাদ দিতে চাই। জি। না হলে এই দেশ আমাদের স্বাধীন হতো না, আমরা পেতাম না একটি দেশ যার নাম বাংলাদেশ। জি। সুতরাং আমি সেই আঙ্গিকে বলবো রাজনীতিবিদরা যারা বিবেকের কাছে প্রশ্ন করতে হবে যে তারা কি সঠিক কাজটা করছেন কি না করছেন, তারা সঠিক কাজটা কি করছেন? এটা তাদের কাছে আমি ছেড়ে দিতে পারি। আমি আপনার কাছে কি মনে হচ্ছে? আমি বরং তাদের কাছে ছেড়ে দিই। আপনি যে প্রশ্নটা আমি করেছেন আমি তাদের কাছে করে দিই। আপনি একজন নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন? ব্যবসায়ীদের একজন নেতা হিসেবে আপনি কি মনে করছেন? রাজনীতিবিদরা কি দেশকে প্রাধান্য দিচ্ছেন, জনগণকে প্রাধান্য দিচ্ছেন? আজকে আমাদের ব্যবসার কথা যদি আসি, তাহলে ব্যবসায় আমরা আজকে, আমি সকালবেলা বলেছি যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এনাফ ইজ এনাফ। এই মেসেজ থেকে রাজনীতিবিদদের বোঝা উচিত যে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই ধরনের একটি হরতাল, আমরা সবাই জানি, আমরা জন্ম থেকেই দেখছি এটি আমাদের প্রত্যেকদিন চলার পথে একটি পাথে হয়ে দিয়েছে হরতাল। কিন্তু হরতালের সাথে যে সহিংসতা, যে এই ধরনের আপনার বিরাট বড় থেতলিয়ে পুলিশ মারা, তারপর আপনার রেল লাইনে স্লিপার উঠিয়ে দেওয়া, এগুলো তো তার সাথে একটা প্রকার যোগ হচ্ছে। সুতরাং আমার মনে হয় এখানে রাজনীতিবিদ যারা আছেন, আমরা অনুরোধ করব আপনারা এই ধরনের সংঘাত পরিহার করুন। আপনারা অতি শীঘ্রই আলোচনায় বসে জাতির মেরুদণ্ড যে পোশাক শিল্প, সেটিকে আপনারা মুক্তি দিন এবং মুক্তিতে এটাকে আরো আগে নিয়ে যাওয়া। জাতীয় পোশাক শিল্প মানে এবং পুরো দেশকে আমি কেন বলছি খালেদ ভাই, আপনি বুঝতে হবে পোশাক শিল্প আজকে 40 লক্ষ শ্রমিক, পোশাক শিল্পতে 5 থেকে 6 কোটি লোকের বসবাস। আমি যেহেতু বিজিএম এর কথা বলছি এখানে, আমি তো অবশ্যই প্রথমে পোশাক শিল্পকে আমি বলবোই। আজকে এই পোশাক শিল্প যেই সমস্যার সম্মুখীন হয়েছে, তা আপনাকে যদি খতিয়ান দেখাই যে কি অবস্থার মধ্যে পড়েছে। আপনি জানেন যে আমরা দায়িত্ব নিয়েছি 26 তারিখে, স্বাধীনতার 42 বছরের সময় আমি নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছি এবং 27 তারিখ থেকে আমার কার্যক্রম শুরু করেছি। এবং 27 থেকে কার্যক্রম শুরু করার প্রথম দিনে আমি 36 ঘন্টা হরতাল দিয়ে আমার কাজ শুরু করেছি। সুতরাং কি অবস্থার মধ্যে আমরা আছি, একটির পর একটি এই ব্যবসাটা পুরো আন্তর্জাতিক ব্যবসা আমাদের। আমি অনুরোধ করব রাজনৈতিক দলকে এই জন্যই যে এই ব্যবসাটি যেখানে জাতির মেরুদণ্ড, এটি আজকে আমার বা আপনার ব্যবসা না, এটি আজকে কি জাতীয় ব্যবসাতে এটা রূপান্তরিত হয়েছে। এই আজকে যদি দেশ যদি স্বাধীন না হতো, আমরা তো ব্যবসাকে করতে পারতাম না। আজকে যদি দেশ স্বাধীন না হতো, আমরা মেজর থেকে মেজর জেনারেল হতে পারতাম না। এই দেশ যদি স্বাধীন না হতো, আপনিও আজকেও এই এত টেলিভিশন চ্যানেলও থাকতো না। এটা তো রাজনীতিবিদরাই করেছেন, এটা রাজনীতিবিদরাই করেছেন। আতিক ভাই, আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু হেলাল ভাইয়ের কাছে আসি। হেলাল ভাই, গত বছর স্পিকার একটি কথা বলেছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় সংসদে 80% সদস্যই শিল্পপতি ও ব্যবসায়ী। আপনারা প্রায় হরতালের মতো কর্মসূচি প্রত্যাহার করার কথা বলেন, নিষিদ্ধের আহ্বান জানান। এই আহ্বান আপনাদের আসলে কার কাছে? 80% প্রতিনিধি যদি আপনাদের থেকে থাকে, তারা কিছু করতে পারছে না কেন বা আপনারা কিছু করছেন না কেন? ধন্যবাদ খালেক ভাই। খালেক ভাই, বিষয়টা হচ্ছে যে আজকে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আজকে আমাদের দেশের সামগ্রিকভাবে আমরা সবাই কিন্তু এক ধরনের উন্নতির দিকে আমাদের একটা হাতছানি ছিল। আমরা সবাই মিলে কিভাবে দেশের অবস্থা আরো বেশি উন্নত করা যায়। আজকে শুধু বাংলাদেশের জনগণ না, শুধু সারা পৃথিবীর মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আলোচনা ছিল যে বাংলাদেশকে নিয়ে যে কিভাবে একটি দেশ খুব তাড়াতাড়ি উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। আজকে আমাদের মূল সমস্যা যেখানে দাঁড়িয়েছে, আপনি জানেন যে আমাদের এই সমস্যাগুলো, সংকটগুলো মেইনলি দেখা দেয় নির্বাচনের আগে। 5 বছর একটি সরকারের 5 বছর মেয়াদকালে শেষ বছরটাতে এসে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করেছি এবং প্রতিবারই আমরা লক্ষ্য করেছি দেশের 42 বছরে আজকে যদি আমরা হিসাব করে দেখি, এই সমস্যাটার সমাধান কিন্তু রাজনীতিবিদরাই করেছেন। আমরা কথা বলেছি, সুশীল সমাজ কথা বলবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা কথা বলেছি, কিন্তু দায়িত্বটা কিন্তু ওনারা, এবং ওনারা কিন্তু একটি সময় সে সমাধানও করেছেন। তো আজকের যে সংকটটি, এই সংকট কিন্তু গত 42 বছরে এত বড় সংকট আমরা পড়িনি। এই দীর্ঘ 2টি মাস যাবৎ, গত মার্চ মাসে মোট 22 দিন ছিল একটি কর্মহীন সময় আমাদের পার করতেছে। যে জাতি একটি সম্ভাবনাময় দেশের দিকে এগুচ্ছে, যে জাতি কর্মঠ একটা জাতি, সেই জাতিকে যদি একটি মাসে 22 দিন কর্মহীন হিসেবে বসিয়ে রাখেন, তাহলে সেই জাতির অবস্থাটা কি হয়? এবং এই
এপ্রিল মাসের শুরুতে আমরা যে জিনিসগুলো দেখলাম, হ্যাঁ, প্রতি সপ্তাহে আমাদের প্রায় 7টা দিনই বন্ধ হয়ে থাকছে। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু আমি কেন সমাজের কোনো শ্রেণীর মানুষ পেশা, ইভেন যারা রাজনীতি করেন তারাও নিশ্চয়ই চান না। এটা আমি এই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু এটা কোনো মানুষের চাওয়া হতে পারে না যে মানে মাসের পর মাস, সপ্তাহ কিন্তু পর রাজনীতিবিদরা তো আমাদের সমন্বয়ী গঠিত একটা গোষ্ঠী, তারা কেন হরতাল দিতে বা এরকম কর্মসূচিতে বাধ্য হচ্ছে? আমি যে জায়গায় আসছিলাম সেটা হচ্ছে যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। যেটা বর্তমান সরকার যে কথাটি বারবার বলছেন যে তত্ত্বাবধায়ক নিয়ে ওনারা আলাপ করবেন না, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে বিরোধী দলের কথাও কিন্তু একটি জায়গায় এসছে, সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। তো সেই ক্ষেত্রে আমরা নতুন নামে ডাকি না কেন? এই তত্ত্বাবধায়ক সরকারই তো শেষ মানে শব্দ না। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আগাবার জন্য সরকারি, আমি একটি কথা বারবার বলবো, সরকারের কিন্তু দায়িত্ব। যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ প্রথম, জনগণ প্রথম সরকারকেই কিন্তু ইঙ্গিত দিয়ে কথা বলেন। বিরোধী দলের কিন্তু ওইভাবে দায়িত্বটা ওইভাবে বহন করেন না। এবং সেই কারণে আমি বলবো বর্তমান সরকার যারা আছেন, আমি বিশ্বাস করতে চাই ইনি বঙ্গবন্ধুর কথা আমি এখন আনতেই হবে। দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু বঙ্গবন্ধু সবাইকে বলেছেন তোমরা যুদ্ধে আসো। তখন কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা কে কি এটা উনি মেনশন করেন নাই। এই উদার যে মনটা ওনার ছিলেন, এবং ওনারই কন্যা আজকে দেশের প্রধানমন্ত্রী। এবং আমরা বিশ্বাস করতে চাই ওনারা এমন একটি ফর্মুলা দেবেন যে ফর্মুলার ভিত্তিতে বিরোধী দল আস্থা এসে ওনারা মনে করবেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আগামী কয়েকদিনে মানে এই সরকারের এন্ডিং সময় হবে। এরকম একটি ঘটনা যদি আমরা মানে সরকারি দলের পক্ষ থেকে একটি আমরা পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিরোধী দলকে বলতে পারি যে এখন তো ওনাদের আর কোনো অজুহাত থাকে না। যেমন আমরা বলি না এই কথাটিতে আপনার কাছ থেকে আমি একটু সিলেটে চলে যাই, কারণ আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায় এবং সেটাই যদি সবাইকে বলা যায় তাহলে এই সংকটের সমাধান হতে পারে। আমরা এটি মাননীয় মন্ত্রীর কাছে শুনবো। মাননীয় মন্ত্রীর কাছে কয়েকজন দর্শকই প্রশ্ন করেছেন, একটি বাছাই প্রশ্ন রেখেছি, আপনি যদি একটু মনে রাখেন মাননীয় মন্ত্রী। সেটি হচ্ছে যে আলম উনি বলছেন যে আপনারা বিএনপির কথা বলছেন, বা আপনি বিএনপির কথা না বলে যদি বলেন যে আওয়ামী লীগ সরকার নেতৃত্বাধীন যে সরকার তারা জনগণের কথা ভাবে কিনা। তার আগে আমরা একটু সিলেটের আমাদের দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৎসির আলীর কাছে জানতে চাইবো। জনাব মৎসির আলী, গত কয়েকদিনে যেমন হেলাল ভাই বলছিলেন যে এখানে 22 দিনের মতো আমরা একটি হরতাল দেখেছি গত মাত্র কিছুদিনের মধ্যে, তো এইটা আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি প্রভাব ফেলছে জনাব মৎসির আলী? দেখুন, বিগত 3 মাস যাবৎ বাংলাদেশে হরতালের যে সংস্কৃতিটা সেটা চলছে। আজকে আমি একটি বিশেষ কথা বলবো যে আমাদের দেশে আমরা মুসলমানদের ঈদের জন্য যেমন দোকান মালিকরা, দোকান ব্যবসায়ীরা সোমবার সাজাই, দোকান সাজাই মাল বেচা কেনার জন্য, দুর্গাপূজায় যেমন আমরা ব্যবসার জন্য মাল সাজাই, ঠিক তেমনিভাবে বৈশাখী উৎসবের জন্য আমাদের দেশে দোকানগুলায় মাল সাজানো হয়। এবারের যে কথাটি আমি আজকে পর্যন্ত জানি সেখানে হলো বৈশাখী উৎসবের জন্য দোকানদাররা প্রায় 100 কোটি টাকার মাল তারা কিনে এনেছিল ওই মেলার বৈশাখে বিক্রি করার জন্য। সে মালটুকু এই হরতালের তালে পড়ে বিক্রি হয় নাই। তো আমি একটি কথাই বলবো এখানে যে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমরা সবিনয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমরা সবিনয়ে এই প্রার্থনাটুকু করি, এই আরজটুকু করি যে ওনারা যেহেতু দেশের জনগণের স্বার্থে রাজনীতি করেন, দেশের জনগণের ভালোর জন্য রাজনীতি করেন, সেখানে আমাদের কথাটুকু একটু বিবেচনায় রাখবেন। আমি একটি উদাহরণ দিচ্ছি। বিভিন্ন দোকানে আমাদের যে শ্রমিকরা আছে, কোনো দোকানে আছে যে আমরা মাসে তাদেরকে বেতন দেই। আবার ঢাকা, খুলনা, চিটাগাঙ্গে আছে কিছু দোকান যে প্রত্যেক দিন তাদেরকে পেমেন্ট দেওয়া হয়, ওই টাকা নিয়ে তারা বাজারহাট করে বাড়িতে যায়। জি, এখানে যদি দোকান 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন সপ্তাহে বন্ধ থাকে, তাহলে ওই কর্মচারীগুলার পরিবারের খাবারের ব্যবস্থা হচ্ছে না। তো আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, মাননীয় সরকার প্রধানের কাছে, বিরোধী দলীয় নেত্রীর কাছে, অন্যান্য সংগঠনগুলোর কাছে আমি সবিনয়ে একটি অনুরোধ করব। জনাব মৎসির আলী, আপনারা দয়া করে আপনার অনুরোধটি একদমই আমাদেরও অনুরোধ যে এইটি অবসান ঘটুক। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো কথা হবে। আমরা
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা চট্টগ্রাম শাহ আমানত মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল আলমের সঙ্গে কথা বলবো। তার আগে মাননীয় মন্ত্রীর জন্য দুটো বার্তা আছে, সেটা একটু বলে নেই। জনাব জামান উনি বলেছেন যে বিরোধী দল হরতাল ডাকছে না, সরকারি দল আদায় করে নিচ্ছে। আপনি কি এই প্রশ্নে কোনো জবাব দিবেন যে আপনারা জনগণের কথা ভাবছেন কিনা, এবং আপনাদের মনে রাখতে হবে যে এই দিন না, আপনি নিশ্চয়ই এই প্রসঙ্গে বলবেন। আমি একটু জনাব মোহাম্মদ শহীদুল আলমের কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের কি অবস্থা। জনাব শহীদুল আলম, চট্টগ্রামের ব্যবসায়ীরাও নিশ্চয়ই সাফার করছেন, আমাদের সিলেটের যিনি ব্যবসায়ী নেতা আছেন যিনি বললেন। চট্টগ্রামের কি অবস্থা জনাব শহীদুল আলম? আপনি ঠিকই বলেছেন যে আমাদের শিল্প আজকের এজেন্ডা শিল্প বাণিজ্য অশনি সংকেত। শিল্প বাণিজ্য অশনি সংকেত অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা এখন আমরা ব্যবসায়ীরা এখন চরম সংকটের মধ্যে আছি। আপনাকে ধন্যবাদ। যে আপনি যে সংকটের কথা বলছিলেন সেই সংকটটার, জনাব শহীদুল আলম, সেই সংকটটার স্পেসিফিক রূপটা হরতালের কারণে কিভাবে হচ্ছে সেটা কি একটু বলবেন জনাব শহীদুল আলম? আমাদের স্পেসিফিক রূপ চট্টগ্রামে, আমরা বলি চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। আমাদের এই চট্টগ্রামে পরিবহন খাতে যদি চিন্তা করেন 75 লাখ মানুষ পরিবহন খাতে নিয়োজিত। এই 75 লাখ মানুষ পরিবহন খাতে যে নিয়োজিত, তাদের পরিবার আজকে বিপদের সম্মুখীন, তারা নাওয়া খাওয়া হচ্ছে না। আমাদের চট্টগ্রামে প্রত্যেকটা মার্কেট বন্ধ। এই মার্কেটের ক্রয় বিক্রয় নেই, ক্রেতা সমাগম নেই, এবং এই প্রত্যেকটা ব্যবসায়ী এখন অশনি সংকেত। এখন জি, জনাব শহীদুল আলম, আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে। আমরা খুলনা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ফকির মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে জানতে চাইবো যে ক্ষুদ্র ব্যবসায় হরতালের প্রভাব। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি বলতে চাই, খুলনা সবসময় অবহেলিত ছিল। এই জন্যে খুলনায় যে শিল্প গড়ে উঠেছে, সেই শিল্পনগরী একসময় মৃত নগরীতে পরিণত হয়েছিল। এই সরকার আসার পর শিল্পগুলো চালু হওয়ার পর কিছুটা জেগে উঠেছিল, যার ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরাও অনেক ভালো ছিল। ক্ষুদ্র ব্যবসায়ীদের আপনারা একটা জিনিস খেয়াল করেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নেয়, বিভিন্ন এনজিও থেকে লোন নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নেয়। এই প্রতিষ্ঠানগুলোর থেকে লোন নিয়ে সাপ্তাহিকভাবে পেমেন্ট করে। কিভাবে পেমেন্ট করে? যে একটা পণ্য কিনে আনলো ঢাকা থেকে, এনে এখানে বিক্রি করলো, যে লাভটা হলো ওই লাভটা দিয়ে সপ্তাহের মাথায় গিয়ে সে পরিবারটাকে চালাইলো। সঙ্গে সঙ্গে ওই যে টাকা লোন নিল ওই লোনের সুদটা দিল। এইভাবে একটা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণভাবে ব্যবসা করে দিনাতিপাত করছে। সেখানে আজকে যে অবস্থা, 6 দিন 7 দিন করে হরতাল, তাহলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা বাঁচবে কিভাবে? সঙ্গে সঙ্গে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে বা প্রতিষ্ঠানে যে কর্মচারীরা কাজ করে, অনেক জায়গা আছে ডেলি হিসাবে কাজ করে। জি, এই কথাটি বলেছেন আমাদের সিলেটের ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাকেও অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনার কাছে দুটি প্রশ্ন এসেছে। সেটি হচ্ছে যে নির্বাচন, একটু অবাধ নিরপেক্ষ নির্বাচন যদি দেওয়া হতো তাহলে এটি হতো। আরেকটি বিষয় এসেছে যে আপনারা জনগণের কথা ভাবছেন কিনা। আরেকজন বলেছেন যে আপনারা হরতাল ইনভাইট করছেন কিনা, হরতালকে আমন্ত্রণ জানিয়ে আনছেন কিনা। বিশেষ করে আমরা যখন দেখি যে বিএনপির 30 জনের বেশি শীর্ষ নেতা এখন কারাগারে আছেন, আপনি যদি একটু বলতেন। প্রথমত হচ্ছে যে আমরা তো অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বারবার বলেছেন, এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বলেছেন। উনি প্রকাশ্য বলেছেন যদি জনগণ ওনাকে না চায় তাহলে উনি বিরোধী দলে যেতে ওনার কোনো আপত্তি নেই। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আজকে আমাদের এই যে রাজনৈতিক সংকট, এই সংকটের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সংযোজিত হয়েছে। সেই গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার, এবং এই যুদ্ধ অপরাধীদের বিচারকে কেন্দ্র করে কিন্তু আজকে বিরোধী দলেরও তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, এটা চাপা পড়ে গেছে। এটা আজকে যুদ্ধ অপরাধীদের বিচারকে নিয়ে যে হাইকোর্ট বা হাইকোর্টের যে রায়, সে রায়কে নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি এখন প্রবণটি চলে এসেছে। কাজেই যুদ্ধ অপরাধের বিচার যদি স্বাভাবিকভাবে হয়
এবং এই ব্যাপারে যদি বিরোধী দল যদি কোনো ইন্টারফায়ার না করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন নিয়ে অথবা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে এটা যে কোনো সময় আলোচনা করতে পারে। এখানে মুশকিল হচ্ছে যে অপোজিশনে বা বিরোধী দলের মধ্যে এখানে জামাত হচ্ছে নিয়ামক শক্তি, এবং জামাত আজকে বিএনপি সহ অন্যান্য দলকে বাধ্য করছে যাতে যুদ্ধ অপরাধের বিচারের ইস্যুটাকে মুখ্য হিসেবে করে তুলতে, এবং এই সংকটটা যতক্ষণ পর্যন্ত নিরসন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপি স্বাধীনভাবে একটা স্ট্যান্ড নিতে পারবে কিনা এটা অত্যন্ত মধ্যে আমার একটা একাডেমিক ইন্টারেস্ট একটা জানার আগ্রহ আছে যে আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকার বিশেষ করে যে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহারের মধ্যে যুদ্ধাপরাধের বিচারের কথাটা স্পষ্ট ছিল, তারা বলেছিল যে তারা যুদ্ধাপরাধ এবং সেটা প্রায়োরিটিতেও ছিল, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিষয়টি কিন্তু ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের বাতিল বিষয়টি কেন আনা হলো এবং এনে এই রাজনৈতিক সংকট কেন তৈরি করা হলো? তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটি এটা তো প্রথমত হচ্ছে যে এটা আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রশ্ন নিয়ে, তো এটা আমাদের সংসদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে অনেকবার আলোচনা হয়েছে, এবং সেখানে বিরোধী দল কিন্তু কোনো পার্টিসিপেট করে নাই, তারা কোনো সাজেশনও দেয়নি। জিনিসটা হচ্ছে যে এটা হলো গণতান্ত্রিক পার্টি, সরকার কি বিরোধী দলের সাজেশনে চলে না, তারা তো সবাইকে নিয়েই তো অ্যাকোমোডেট করে তো অগ্রসর করার বিষয়। জি জি, যে সংসদের যে সমস্ত দলগুলো ছিল সেই সমস্ত দলগুলোকে সবগুলোকে তা ইনভাইট ওনার করেছেন, বিরোধী দল কিন্তু কোনো সাজেশন দেয়নি। জি, তাহলে প্রশ্নটা হচ্ছে যে বিরোধী দল রাজনৈতিক সংকটের দিকেই ড্র্যাগ করে নিয়ে গেছে, যে নিয়ে যাওয়ার ফলে আজকে এইটার সাথে বিভিন্ন উপসর্গগুলো জড়িত হয়ে একটা কমপ্লেক্স সিচুয়েশন সৃষ্টি হচ্ছে। এখানে সংকটটা হচ্ছে আরেকটা জায়গায়, বিরোধী দল তো মনে করছেন যে আজকে যদি আমরা হরতালের পর হরতাল দিয়ে, হরতাল এখন কিন্তু ভোতা অস্ত্র, এটা নিয়ে রাজনীতি কোনো উইপন নয়, একসময় এটা রাজনৈতিক উইপন ছিল, কিন্তু আজকে বিরোধী দল হরতালের ইস্যুটাকে কেন্দ্র করে এমন একটা পরিবেশ কেওটিক সিচুয়েশন সৃষ্টি করতে চাচ্ছে যে কেওটিক সিচুয়েশনের মধ্য দিয়ে অসাংবিধানিকভাবে ক্ষমতাটা আসার পথটাকে প্রস্তুত করতে চাচ্ছেন। কিন্তু আমি বলতে চাই যে আমার রাজনৈতিক অভিজ্ঞতাতে বাংলাদেশ অসাংবিধানিকভাবে ক্ষমতা আসার পথ বর্তমান রুদ্ধ, বর্তমান বাস্তবতা এটা নেই বললে আমি মনে করি। খালেদ ভাই, আমি একটু মাননীয় মন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই। মাননীয় মন্ত্রী একটি কথা বলেছেন যে হরতাল এখন ভূতা অস্ত্র। আমি কিন্তু ওনার সঙ্গে একমত, এই কারণে একমত যারা হরতাল দিচ্ছেন তাদের কোনো ক্ষতি হচ্ছে না, যাদের বিরুদ্ধে দিচ্ছেন তাদের সরকারের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি কিন্তু আমাদের হচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে উনি যদি মনে করেন যে হরতালটি ভূতা অস্ত্র, আমার কাছে কিন্তু ভূতা অস্ত্র না। আমার কিন্তু আজকে পেটে ভাত নাই, আমার কিন্তু আজকে দোকান খুলতে পারি না, আমার কিন্তু আজকে ঘরে, আমার কাছেও মনে হয় অস্ত্রটি ভোতা। ধারালো অস্ত্র দিলে আমি একবারে মারা যেতাম, আমি এখন খুব যন্ত্রণা পেয়ে, খুবই কষ্ট পেয়ে, খুবই জর্জরিত হয়ে মারা। মাননীয় মন্ত্রীর কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই সরকারের এটা শেষ বছর এবং এটা এপ্রিল মাস চলছে, আগামী নভেম্বর ডিসেম্বরের দিকে ওনাদের হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তো সেই ক্ষেত্রে যুদ্ধাপরাধের বিচার আপনারা করছেন, ঠিক আছে করছেন, কিন্তু আগামী নির্বাচনটা কিভাবে হবে তার একটা রূপরেখা তো নিশ্চয়ই আপনি এখন দেওয়া দরকার, এবং এই রূপরেখা দেওয়ার পরে যদি বিরোধী দল সেই জায়গায় আলোচনা না বসে বা ইয়ে না, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আমরা সবাই মিলে চাপ সৃষ্টি করতে পারি যে যেহেতু সরকার একটি জায়গায় এসছে, অবাধ নিরপেক্ষ নির্বাচন, ঠিক আছে তত্ত্বাবধায়ক আমরা দেখেছি তো গত 4টি সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছেন, যারা পরাজিত হয়েছেন তারা বলেছেন কখনো স্থূল কারচুপি, কখনো বলেছেন এটাকে বৃহৎ আকারের কারচুপি। আমরা সেই জায়গায় নাই গেলাম, ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু আমাদের শেষ সরকার, আমরা কিন্তু গ্রহণযোগ্য সরকার কিন্তু না, রাজনৈতিক দলগুলোই কিন্তু প্রমাণ করেছেন। সেই ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটা ক্রেডিবল নির্বাচন কিভাবে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আপনার সেই রূপরেখাটা দিতে পারেন, এটির জন্য দিলীপ বড়ুয়া নিশ্চয়ই বলবেন। আমি একটু আতিক ভাইয়ের কাছে শুনে আসি যে আতিক ভাই, অনেক দর্শক আমাদের প্রশ্ন করছেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে মানে স্তূপাকৃতির জমে যাচ্ছে, পরিবহন সমস্যার কারণে সেটা পাঠানো যাচ্ছে না, এবং একটা পর্যায়ে গিয়ে আপনারা শিপমেন্ট ফেল করবেন এবং সেটার একটা বড় প্রভাব পড়বে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন বা আপনি কিভাবে এর থেকে উত্তরণ দেখেন? জি দেখুন, আমি আপনি যখন আপনার প্রথম প্রশ্ন করেছিলেন যেহেতু গার্মেন্টস, আমরা শুধু গার্মেন্টস না, গার্মেন্টস সাথে রিলেটেড অনেক কিছু আছে, সাব সেক্টর অনেক আছে। আজকে এই দেশে আমরা তুলা উৎপাদন হয় না, কিন্তু এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রমাণ করেছে যে আমরা আজকে বিশ্বের দ্বিতীয়তম পোশাক রপ্তানি। তার মানে কি, আমাদের তুলা যদি আমরা করি না, কিন্তু এদেশে স্পিনিং করি, এই দেশে আমরা কার্টুন করি, এদেশে হ্যাঙ্গার করি, এদেশে বুতাম থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে ওয়াশিং সবকিছু করি, এবং এটা একটি পুরো সাপ্লাই চেনের ভিতরে। একটা গার্মেন্টস তৈরি করতে গেলে আনুষঙ্গিক সব কিছু লাগে, কাপড় থেকে শুরু করে সব লাগে। এখন আপনার কাপড় আছে, আপনার সুতা নেই, সুতা আছে তো আপনার এমব্রয়ডারি করতে পারছেন না। আজকে আসছে ফোনে অনেকে বলছে যে ভাই আমরা তো ওয়াশিং এ মাল দিতে পারছি না, ওয়াশিং এ মাল দিলে মালের মধ্যে পেট্রোল বোমা মারে বা হোয়াট এভার ইট ইজ। তা আমার কথা হচ্ছে
যেই বিরোধী দলে থাকেন না কেন আপনারা হরতালের সময় আমাদের গার্মেন্টসটাকে আপনার হরতাল আওতামুক্ত করেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু তার সাথে রিলেটেড যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যা কিছু আছে সব কিছু আমরা আনতে পারছি না, এবং যখনই আমরা আনতে পারছি না আমরা বায়ারদের যে ডেট আছে সেই ডেটটা আমরা ক্রস করে যাচ্ছি। এখন আপনি ডেট যখনই বায়াররা বলবে একটা নির্দিষ্ট বিজনেসটা একটা সময় মতো জিনিসটাকে টার্মস এন্ড কন্ডিশনের, টার্মস এন্ড আমি শেষ করি, টার্মস এন্ড কন্ডিশনের যখনই আপনার ওভার হয়ে যায় তখন এটা বায়ারের দয়ার উপর তার মার্সির উপর চলে যায়। বায়ার ডিসাইড করবে আমাকে, সে যেখানে আমার করার কথা যে নির্দিষ্ট মাল দিলে এবং মাল পাঠিয়ে দিলে আমার পয়সাটা পেয়ে যাব, এটা না করে খালেদ ভাই আমার বায়ারের দয়ার উপর যাচ্ছে এবং বায়ার বলে দিচ্ছে আমাদেরকে এই মালটা ডিসকাউন্ট করো, এই মালটা এই মালটা ক্যান্সেল, which is very alarming. It cannot be like that. সুতরাং হরতাল যত বলে হরতাল ভোতা বা হরতাল করা হয় কি না হয়, কিন্তু আমরা যারা বিজনেসম্যান যারা আমরা আছি, যারা ব্যবসা করছি, তাদের জন্য কিন্তু এটা একটা ধারালো অস্ত্র হয়ে গেছে এটা হরতাল। আমরা এই অস্ত্র এই উত্তরণের উপায়টা কি, মানে এই মুহূর্তে হরতাল বন্ধ করা বা এই ধরনের কর্মসূচি? আমার সামনে তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি আছে। আজকে কিন্তু বিগিনিং আমরা বলতাম গার্মেন্টস ফ্যাক্টরি, এখন কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি না, এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি কিন্তু উনি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি আমাদের। আমি ওনাকেই বলবো যে আপনি আমাদেরকে একটা পথ দেখান যে আমরা যে আজকে যে ব্যাকলট যেটা হচ্ছে, আজকে 270টি রুগ্ন শিল্প নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের এই সরকার, আগের সরকার সবাই 270টা রুগ্ন শিল্প কিভাবে উদ্ধার করব, তার সাথে যে প্রত্যেকদিন কত যে অ্যাড হবে এই রুগ্ন, সেটা কিন্তু দায়িত্ব কে নেবেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে দেখবো যে জনাব দিলীপ বড়ুয়ার কাছে এই থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব দিলীপ বড়ুয়ার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে আতিক ভাই জানতে চেয়েছেন যে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করবে। তার আগে হেলাল ভাইয়ের কাছে আমাদের কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন। একাধিক দর্শক যে প্রশ্নটি করেছেন যে এফবিসিসিআই কে খুব বেশি চাপ সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান মনে হচ্ছে না যে এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্য। আরেকজন দর্শক জামান, উনি খুব স্পেসিফিক প্রশ্ন করেছেন এরকম যে এফবিসিসিআই ক্রিটিসাইজেস বিএনপিস হরতাল, বাট হোয়াই ইট ডিড নট ক্রিটিসাইজ সম্মিলিত সাংস্কৃতিক জোট হরতাল। আপনি নিশ্চয়ই পরে এটি বলবেন। দিলীপ দা, কিভাবে উদ্ধার? প্রথমত হচ্ছে যে দুটো জিনিস আমি আমার আলোচনাতে বলছি। ফার্স্ট হচ্ছে ক্ষমতা হস্তান্তর, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা যদি হয়, এই ব্যাপারে আর যদি আমি ঠিক থাকি বা যারা সরকারে আছেন অথবা বিরোধী দলে আছেন, অবস্থান করতেছেন, তাহলে আমাদের অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের ডায়লগ খুব প্রয়োজন। এবং এইটার ভিতর দিয়ে আমাদের একটা কনসেনসাসে পৌঁছাটাই হচ্ছে যে সময়ের জরুরি দাবি। কিন্তু এটার সাথে যখন আমি যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্নটি ত্যাগ করে ফেলি, তখন এই সংকট থেকে আমি উত্তরণ ঘটানোটা। দিলীপ দা, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? বিএনপি কি কখনো এই আলোচনার সঙ্গে যুদ্ধ অপরাধের বিচার ত্যাগ করেছে? আমি কিন্তু জানি না এটা এরকম। বিএনপি না করলেও তো বিএনপি সিচুয়েশনের মধ্যে এমন ভাবে ট্র্যাপে পড়ে গেছে যে ট্র্যাপ থেকে বিএনপি উত্তোলন ঘটাতে পারছে না। আপনি বিএনপি কে ট্র্যাপ থেকে উদ্ধার করেন? আমি কিভাবে উদ্ধার করব? তত্ত্বাবধায়ক সরকারের কথাটা বললে তো আর উদ্ধার হচ্ছে না। এখন তারা নিজেরাই তো তত্ত্বাবধায়ক সরকারের কথাটা মুখ্য হিসাবে বিবেচনা করছে না। আমি অবশ্য হেলালের কাছে আসি। হেলাল ভাই, আপনারা সব হরতালের সমালোচনা করছেন না আসলে, এবং বিসিসি থেকে যথেষ্ট পরিমাণে চাপ সরকারের উপর সৃষ্টি করছেন না, যে কারণে সরকার একটি জায়গায় আসতে পারে। খালেদ ভাই, আমরা সমস্ত হরতালের উপর চাপ সৃষ্টি করছি, এটা একেবারে বিসিসি এর শুরু থেকে আমরা এখন পর্যন্ত ওই এটা আমরা বজায় রাখছি যে কোনো হরতালকে আমরা সমর্থন দিচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, জামান সাহেব যে কথাটি বলেছেন যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের হরতালে আমরা কেন এটার প্রতিবাদটা করলাম না। আসলে সাংস্কৃতিক জোট ওই শুক্রবার রাত থেকে হরতাল দিলেন, এইটা আমাদের কাছে প্রথম খুব মানে হাস্যকর মনে হয়েছে যে হরতাল রাতে হয়, এটা কিন্তু আমাদের জানা ছিল না। আর যখন রাতে হরতাল দেয় তখন আমাদের প্রেস লিস্ট পাঠাবার সময় থাকে না, এবং এটা কিন্তু বাংলাদেশের প্রথম এবং পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমার জানা নাই যে রাতে হরতাল, রাত থেকে শুরু হরতাল, সন্ধ্যা থেকে শুরু হরতাল, সারা রাত চলবে, পরের দিন আবার সারাদিন চলবে। এই ধরনের হরতাল কিন্তু আমরা দেখে অভ্যস্ত ছিলাম না। তো এখন যে বিষয়টা এসছে যে আপনি দেখেন গত 4 বছরে যেটা আতিক ভাই বলার চেষ্টা করেছেন যে গার্মেন্টসের কথা, আমি আপনাকে 300-400 আইটেমের নাম বলতে পারবো যারা এক্সপোর্ট করছেন প্রতিদিন। এই গত 4 বছরে এই দেশের প্রথম যে জিনিসটি ঘটেছে সেটা হচ্ছে যে আমদানির চাইতে রফতানি বেশি হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম এই আমরা দেখছি আমদানির চাইতে রফতানি বেশি। তাইলে আমাদের সরকার এবং আমরা সবাই মিলেই কিন্তু কাজটা করেছি। অতএব এই অবস্থাটাকে রক্ষা করতে হবে, এবং সরকার কিন্তু কোনো চিরস্থায়ী বিষয় না, সরকার কিন্তু পরিবর্তনশীল, কিন্তু দেশটা কিন্তু সবার জন্যই।
হ্যাঁ, অর্থনীতিটা কিন্তু সবার জন্যই। অতএব সেই ক্ষেত্রে আমি একটা জিনিস এখনো আশা করতে চাই, আমি একটা আশাবাদী মানুষ, আমি আশা করতে চাই এই কারণে, আমি যতটুকু ইতিহাস পড়ে যেটুকু জেনেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধু যখন 6 দফা দাবি দিয়েছিলেন তখন তৎকালীন পাকিস্তানিরা বলেছিলেন যে তুমি 6 দফা নিয়ে পশ্চিম পাকিস্তানে আসো। তখন বঙ্গবন্ধু যখন যাইতে চাইলেন তখন আওয়ামী লীগের নেতারা বললেন যে না, আপনি ওখানে গিয়ে লাভ হবে না, আপনি সেখানে যে লাভ হবে না, আপনি সেখানে যাবেন না। কিন্তু সবার মত উপেক্ষা করে কিন্তু বঙ্গবন্ধু সেই দিন পাকিস্তানে গেলেন, পশ্চিম পাকিস্তানে গেলেন। পশ্চিম পাকিস্তানিরা কিন্তু এটা মানলেন না, কিন্তু ওখানে যে 6 দফা উনি উপস্থাপন করলেন এবং যে 6 দফার কাগজগুলো রেখে আসলেন, তাতে কিন্তু তখন পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের জনগণ কিন্তু এই 6 দফার উপরে একটা সমর্থন ওরা মৌন সমর্থন ওরা দিয়েছিলেন। তো আমি এই কথাটা এই কারণে বললাম যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের একটি উপস্থাপন করেন, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইটা অবশ্যই, কারণ এইটা বঙ্গবন্ধু মনে করছেন যে যে পঞ্চদশ সংশোধনীর ফলে যে নির্বাচনী ব্যবস্থাটা আমাদের সামনে আছে সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবে না। না না, যেটা হচ্ছে যে আপনার এটা কিন্তু এখনো কোনো ফর্মুলা দেওয়া হয়নি, কিভাবে নির্বাচন হবে সেটা কিন্তু বলা হয়নি। শুধু তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হচ্ছে না এটা বলা হয়েছে, এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমি এইটুকু বলবো শুধু যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু গত 4টা নির্বাচন আমরা খুব গ্রহণযোগ্য, যারা হেরেছেন তারা কিন্তু এটা গ্রহণ করেননি। তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা যে শেষ ব্যবস্থা ছিল তা না। এখন সেই ক্ষেত্রে যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে আইন করে বন্ধ করা হচ্ছে, তাইলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যদি ফর্মুলা যদি মাননীয় প্রধানমন্ত্রী দিতেন অথবা সরকারি দল দিতেন, তাইলে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারি। আতিক ভাই, বিজেএমই এর পক্ষ থেকে কি দুইজন যে আমাদের মাননীয় নেত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলের নেত্রী আছেন, তাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে? না, আমি বলছি আপনাকে, আমরা ইলেকশনের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দেখা করব এবং ওর সাথে দেখা করার পরপরই আমরা বিরোধী দলের নেত্রীর কাছে আমরা সৌজন্য সাক্ষাৎ করব এবং করে আমরা আমাদের টোটাল কি অবস্থায় আমরা আছি এটা আমরা ওদেরকে ব্যাখ্যা করব। আমরা আশা করি নেক্সট উইকে আমরা সময় পাবো প্রধানমন্ত্রীর কাছে এবং তারপর বিরোধী দলের নেত্রীর কাছে যাব। আপনারা কি বলবেন? আমরা ওদের কাছে, আপনার কাছে যা বলছি, আজকে সবার কাছে যা বলছি এই কথাই বলবো যে আমাদের দেওয়ালের পিঠ থেকে গিয়েছে। নাম্বার 1, আমাদের এক্সপোর্ট করি, আমাদের বায়াররা বিদেশিরা আতঙ্কিত। একটি কথা আপনাকে বলতে চাই, কোনো বায়ার কিন্তু তাদের স্টোর কিন্তু খালি রাখবে না, প্রত্যেকে তাদের স্টোরে তাদের মাল নিতে হবে। এখন যে বায়াররা এখানে আছে তারা কিন্তু তাদের রিস্ক মিনিমাইজ করবে। তারা যখন দেখবে যে এই দেশে অর্ডার প্লেস করলে এটা রিস্ক, তখন ন্যাচারালি যে প্লেস করতো 50% সে তার অর্ডার কমিয়ে আনবে, যে করতো 100% তার অর্ডার সে কমিয়ে আনবে। এবং এটা কিন্তু একটা বিরাট বড় রিস্ক আমাদের জন্য, ইজ এ ভেরি ব্যাড মেসেজ। সে সাপোজ সে চিন্তা করেছিল সেখানে 100% অর্ডার দিবে, সে কিন্তু 100% অর্ডার দিবে না, সে তার অর্ডারটা কমিয়ে আনবে, সে অন্য দেশে যাবে, সে তার প্রফিট মার্জিন, আমাদেরকে তারা কি বলেছে তাই এটাও বলেছে, আমাদের প্রফিট মার্জিন কম হলেও আমরা এই দেশ থেকে আমাদের যে বিজনেস যেটা আছে এটাকে বিজনেসটাকে আমরা আমাদের বিজনেসটাকে সেভ করার জন্য তারা একটি বিশেষ অংশ তারা অন্য দেশে প্লেস করে দিবে। যখনই তারা প্লেস করবে আমরা কি জেনে শুনে কি চাবো যে কেউ আমাদের দেশ থেকে ব্যবসায়ীর দেশে চলে যায়? এটা তো হতে পারে না। এটা একটু সাপ্লিমেন্ট করি, দেখেন এখন পরিকল্পিতভাবে গুলশানে, বনানীতে বাড়িধারায় আগুন জ্বালিয়ে গাড়ি পোড়ানো হচ্ছে, দ্যাট ইজ বায়াররা যাতে এখান থেকে দূরে চলে যায়। দেখেন আজকে আমরা একটা ভিশন করেছি, আমরা 2021 ভিশন, আমাদের 2021 ভিশন, এই ভিশন আমরা কি বলেছি, আমাদের নিম্ন আয়ের থেকে আমরা মধ্য আয়ের দেশে আমরা চলে যাব এবং সেই আয় করতে গেলে আমাদেরকে শিল্পের অবদান রাখতে হবে 40%। এই মুহূর্তে আমরা অবদান রাখছি 29%। আমাদের ডিরেকশন ঠিক ছিল, কিন্তু আমরা আবার ভিশন 2021 যেটা আছে সেদিকে যেতে পারবো। সে যেতে গেলে কিন্তু আমাদের এই সেক্টরটি যেখানে প্রতি বছর 20 লক্ষ শ্রমিক শ্রম বাজারে যোগ দেয়, তার ম্যাক্সিমাম শ্রমটাই কিন্তু আমরা নিই, শ্রমিকরা আমাদের এখানে যোগ দেয়। তার মানে কি আমরা কোন দিকে যাচ্ছি? জেপি মর্গান বলে দিয়েছে ফ্রন্টিয়ার 5, গোল্ডম্যান স্যাচ বলেছে নেক্সট 11, আমরা যাচ্ছি আমাদের ভিশন 21 এর দিকে। আর এই মুহূর্তে আপনি গতকাল পর্যন্ত আমার কাছে স্ট্যাটিস্টিক্স এসছে, এর মধ্যে $23 লক্ষ ক্যান্সেল হয়েছে গত 30 দিনে। তারপরে আমি বলি আপনাকে, এবং এর মধ্যে আপনার এয়ার শিপমেন্ট হয়েছে এক্সট্রা প্রায় 250 কোটি টাকার মতন। যে এই কাজে এগুলার দায়িত্ব আমরা এটাই বলতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের কাছে গেলে এই কথাগুলো তুলে ধরবো। মাননীয় শিল্পমন্ত্রী, আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে বিরোধী দলের হরতাল কর্মসূচির পরও দেশের প্রবৃদ্ধি থেমে নেই, তো আপনি কি এই বক্তব্যটাকে একটু দেখবেন? আতিক ভাই যে বিষয়টি তুলে ধরলেন বা হেলাল ভাই যে এই ভোতা অস্ত্রটিকে অনেক তীক্ষ্ণ অস্ত্র বলছিলেন, বিষয়টি আমি যখন বলেছি তো
আমি মনে করেছি যে প্রবৃত্তির যে গতি জি সেটা অব্যাহত ছিল। তবে এটা তো এক জায়গাতে স্ট্যাটিক হয়ে বসে থাকবে না। যদি আপনার উপর্যুপরি সপ্তাহে তার Exactly. যে কাজ বন্ধ থাকে এবং আমার 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আমার 20 দিনে যদি বন্ধ থাকে, আমি একটা ইন্টেনশন থেকে এটা বন্ধ করে দিচ্ছি বা একটা নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতে চাচ্ছি, তাহলে সেটার জায়গাতে নেগেটিভ রিঅ্যাকশন তো হবেই। আমরা আরো একটি বিরতি নিচ্ছি। বিরতির আগে আমি একটু আতিক ভাইকে বলতে চাই যে আতিক ভাই, আমাদের একজন দর্শক ফেরদৌস, উনি বলছেন যে বিজিএমই সভাপতিকে সরকারের প্রতি দুর্বল মনে হচ্ছে, কারণ উনি সরকারকে কিছু বলছেন না, শুধু বিরোধী দলকে হরতাল বন্ধ করতে বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আপনার মন্তব্য শুনবো। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে আতিক ভাই, আমাদের একজন দর্শক বলছিলেন যে আপনি শুধু বিরোধী দলকে হরতাল বন্ধ করতে বলছেন, কিন্তু সরকারের বিপক্ষে কিছু বলছেন না বা সরকারের প্রতি কোনো আহ্বান জানাচ্ছেন না। আমি তো ধন্যবাদ। আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, যে মন্ত্রী মহোদয়কে, যে উনি কিন্তু আমার থেকে 1 হাত দূরে আছে, 1 মাইল বা 2 মাইল দূরে নেই। সুতরাং আমার যে বন্ধুটি বা যে ভাই করেছেন এটা আসলে ঠিক না। আমরা বারবার বলছি আমাদেরকে এই সরকারের দায়িত্ব হবে আমাদেরকে একটি সুন্দর কর্ম দিন যেন আমরা করতে পারি, এই সরকারি দায়িত্ব নিতে হবে। আমরা যেন মাল এক্সপোর্ট করতে পারি, মাল ইম্পোর্ট করতে পারি, এই সরকারি দায়িত্ব হবে। আমাদের বিদেশে যারা আছে, যাদের ভাবমূর্তি যেন রক্ষা করতে পারে, সব দায়িত্ব কিন্তু এই সরকারকে নিতে হবে। এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের থ্রুতে বলবো, আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে যাব অবশ্যই কথাগুলো বলবো। আমাদের মাননীয় মন্ত্রীকে আমি বলছি, আপনি তো ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, আপনিই কিন্তু দায়িত্বগুলো নিতে হবে। সেই সাথে আজকে যারা বিরোধী দলে আছেন, ওনারাও আগে সরকারে ছিলেন, ওনারাও জানেন যে একটি দেশে একদিনের ক্ষতি কত হয় একটি হরতালে। সুতরাং আজকে যারা বিরোধী দলে আছেন তারা আগে ক্ষমতায় ছিলেন, এইভাবে কিন্তু রাজনীতিটা চলে আসে। সুতরাং আপনি আমাদের থেকে ভালো জানবেন কিভাবে আপনি একটা সলিউশনে আসবেন। সুতরাং আমার মনে হয় যে বলেছেন আজকে মাননীয় মন্ত্রীকে আপনি আবারও অনুরোধ করছে আমাদেরকে একটি সুস্থ বিজনেসের পরিবেশ ফিরিয়ে আনুন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী নিশ্চয়ই বলবেন। জনাব হেলাল ভাই, আপনি 1 মিনিটে একটু, আপনি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি, আপনি তাদের অবস্থা যদি আমাদেরকে একটু বলেন। আমরা শুধু বড়লোক ব্যবসায়ীদের কথা বেশি শুনছি। আমি খুব সত্যি সত্যি করে বলছি আপনাকে, বিশেষ করে দোকান ব্যবসায়ীদের, ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা কিন্তু ওনাদের তো ধরেন মানে এখনো আরো 1 বছর 2 বছর ব্যবসা না করলে ওরা বসে খেতে পারবেন গার্মেন্টস এর মালিকরা। কিন্তু একজন দোকানদার, এটা আমি একটা অবজেকশন দিতে বলে যেহেতু না এটা সাথে রিলেশন না, এটা উইথড্র করতে হবে। আচ্ছা ঠিক আছে, কারণ গার্মেন্টস ব্যবসায়ীরাও অনেকে বসে যাচ্ছে, অনেকে রুগ্ন হয়ে যাচ্ছে, অনেকে বসে যাচ্ছে, কিন্তু তাদেরও অনেক ব্যাংক ঋণ আছে। আপনি যদি একটু বড় মনে করি আর কি, না এটা বড় মনে ঠিক হবে না। এখন বিষয় হচ্ছে যে দোকানদারদের, বিশেষ করে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদের, আপনি বিশ্বাস করুন ওদের পিঠ কিন্তু দেওয়ালে ঠেকে নাই, ওদের পিঠের চামড়া উঠে গেছে। দেওয়ালে ঠেকে গেলে তো এক ধরনের ঠেকে থাকে, কিন্তু ওদের দেওয়ালের পিঠের চামড়াটা উঠে গেছে। আপনি দেখেন যে গত পরশুদিন শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগের মোড়ে আসছে ওরা ইয়ে নিয়ে, পেয়ালা নিয়ে মিছিল করেছে। আপনি গত সপ্তাহে মালিবাগ দিয়ে যাচ্ছিলাম, তো আমাকে এক দোকানদার বলছে, হেলাল ভাই আমার দিকে এক লোক যাচ্ছে, হরতালের পরের দোকানটা খুলে বসি, তো আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনার ব্যবসা কেমন হরতালের মধ্যে। তো আমি বললাম ভাই ব্যবসা ভালো না। তো পরের দিনও সেই লোক ওদিক দিয়ে যাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছে আজকে কেমন ব্যবসা, বলে ভাই খুব খারাপ। বলে কি বলেন, কালকে বললেন খারাপ, আজকে বললেন খারাপ, আজকে কি বনিবারটা আপনার হয় নাই? কয় না, আজকে বনিবারটা হয় নাই। তো তার থার্ড ডেতেও সে যাচ্ছে হরতালের, ওই সন্ধ্যাবেলা দোকান খুলছে, বলে আজকে কেন অবস্থা? কয় আজকে আরো বেশি খারাপ। বলে কি ভাই কি বলেন আপনি? হ্যাঁ, গতকালকে বলেন বনিবারটা হয় নাই, আজকে তার চেয়েও খারাপ আবার ব্যবসা হয় কিভাবে? কয় গত পরশুদিন যেটা বিক্রি করছিলাম ওটা আজকে ফেরত নিয়ে গেছে। বাস্তবতাটা কিন্তু ওই জায়গায়। আমাদের ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীদের, বিশেষ করে দোকানদারি যারা করেন বা সংশ্লিষ্ট দোকানদারির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের অবস্থা দেওয়ালে কিন্তু পিঠ থেকে না, তার দেওয়ালের পিঠের চামড়া উঠে গেছে। অতএব আমাদের গতকালকে আমি কিন্তু, আপনি জানেন যে আমি দোকান মালিক সমিতি করে করে কিন্তু আমি আজকে এই বিসিসির ভাইস প্রেসিডেন্ট। আমি কিন্তু দোকান মালিক সমিতি এখন খুব বেশি সময় দিতে পারি না। গতকালকে দোকান মালিকরা আমার অনুপস্থিতিতে ওনারা বসছেন, বসে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা হরতালের দিনেও ওনারা দুপুরের পরে দোকান খুলে দেবেন। আমরা জানি এত ভয়ভীতির মধ্যে দোকান খুললে ককটেল মেরে দেয়, দোকান খুললে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু ওই ভয় উপেক্ষা করে আমাদের কিন্তু আর কোনো পথ নাই। অতএব আমাকে ছাড়াই কিন্তু তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। অতএব আপনি ব্যাপারটা বুঝতেই পারছেন আজকে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। মাননীয় মন্ত্রী, আপনি যদি শেষ কথা। হ্যাঁ, আমাদের রাজনীতিটা হচ্ছে জনগণের সেবা করার জন্য। আমরা সেই জায়গায় যদি উপলব্ধি করতে পারি, অবশ্যই এই সংকট থেকে আমার পরিত্রাণ পাবো। সংকট থেকে উত্তরণের কোনো
মানে বার্তা যদি দিতেন, সংকট থেকে উত্তরণ হতে সেটা হবে, হচ্ছে যে সেটার বার্তা হবে যে আমরা এই রাজনৈতিক নেতৃত্বের প্রতি পারস্পরিক আস্থা এবং দেশ ও জাতির সাথে একটা কমন ফর্মুলা বাইর করাটাই হবে সময়ের জরুরি দাবি। আমার মনে হয় যে আপনারা যে আশা পোষণ করছেন, বাংলাদেশের 16 কোটি মানুষও সেই আশায় পোষণ করছে। জনাব দিলীপ বুড়া, জনাব আতিকুল ইসলাম, জনাব হেলালুদ্দিন, আপনাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।